আমাদের দশম শ্রেণীর পাঠ্য মতি নন্দীর লেখা কোনি এই গল্পটির দ্বিতীয় ইউনিটের সিলেবাসের প্রথম অংশ সপ্তম অধ্যায়। না না না, কতবার বলবো কনুইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন? হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখেছি, ওভাবে নয়। পরিষ্কারভাবে শোধ করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে, হাঁ করে নিঃশ্বাস নিতে হবে। আর ডান হাতটা যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ঢুকছে। যা যা আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখন একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। এখানে সাঁতার কাটার পদ্ধতি এই হাতের আঙুল জল টানবার সময় থেকে শুরু করে মুখও আবার জলে ডুবছে এই পর্যন্ত সাঁতার কাটার পদ্ধতি সম্পর্কে কোনিকে কি বলেছেন ক্ষিতীশ সেই বিষয়ে এই জায়গাটুকু একটা উত্তর রয়েছে। জলের ধারে সিমেন্টে বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে। এখন 8:30, মানে টানা 2 ঘন্টা প্রায় সাঁতার প্র্যাকটিস করাচ্ছে। এই জায়গাটা দাগ দিয়ে রাখবে। অনেক সময় লাইন তুলে প্রশ্ন আসে কোন ব্যাপার চলছে, তাহলে আগের এই সাঁতার কাটার পদ্ধতি শেখানোর জায়গাটাও চলে আসবে যখন বড় প্রশ্ন হবে। আর পাচ্ছি না খিদ্দা। কেন? ক্ষিতীশ বলছে। কোনি বলছে আর পাচ্ছি না খিদ্দা। তখন ক্ষিতীশ বলছে, কেন? বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। ক্ষিতীশ তখন বলছে, না হলে কি বলবো, হচ্ছেই তো। কোনি বলছে একটু রাগেই। ক্ষিতীশ তখন বলছে, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। কোনি, আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। নাইলন কস্টিউমের তলায় আন্ডারলাইন করবে। কোনি, দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতে ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। ক্ষিতীশ বলছে, উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বলল না, এগিয়ে গেল রেলিং এর গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই। ভাবছি 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়েছে। ডাক দেবে 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্ট। কি খাবারের বন্দোবস্ত করা হয়েছিল। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা। 1 টাকার তলায় দাগ দেবে। আজ থেকে? কোনি জিজ্ঞেস করছে যে আজ থেকে? ক্ষিতীশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল,
আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ডাক দিও বলছে বাড়িতে নিয়ে গিয়ে খাবো। নিশ্চয়ই কোনো কারণ আছে এটা বলার কনির। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না, কনি বলল। আসলে সে বাড়িতে নিয়ে গেলে বাড়িতে আর 5 জন যে মানুষ রয়েছে, বাড়ির মানুষ যারা আপনজন, মা, দাদা, ভাই, এরাও খেতে পাবে, সেই জন্যই সে বাড়িতে নিয়ে গিয়ে খাবে বলছে। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ দেখল যে এক একটা শর্ত মেনে নেওয়ার জন্য তাকে যদি সাঁতারটা ভালো করে প্র্যাকটিস করানো যায়। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। কেন, কোন কথা বলে ক্ষিতীশ ব্যথিত হয়েছিল? এই আগেরটা উত্তর হবে, যে যদি তাকে বাড়িতে খাবার নিয়ে যেতে দেয় তাহলে পরে তাকে আরো 1 ঘন্টা বাড়তি জলে থাকতে হবে। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কনিকে আরো পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। ভেরি ইম্পর্টেন্ট লাইন। সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণায় পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্য চরিত্র চাই, গোয়ার রোখ চাই, একটা জেদ। রোখ মানে জেদ। তো যদি নিজেকে তৈরি করতে হয় তাহলে একটা জেদের প্রয়োজন হয়, সেটার কথাই এখানে ক্ষিতীশ বলেছেন। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট, অর্থাৎ এগুলো তুই পাবি, তাহলে পরে জলে নাম, আরো 1 ঘন্টা কাজ কর। এর পরের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুলে খুব প্রশ্ন আসে। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। কনিকে এই উপদেশ দিয়েছিলেন। কনিকে কি উপদেশ দিয়েছিলেন ক্ষিতীশ? যে যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। সে পেটের তাগিদে খিদের যন্ত্রণা, আরেকদিকে পরিশ্রমের যন্ত্রণা, দুটো ভোগ করছে। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে পরে, তাকে ব্যবহার করতে না শিখলে পরে, লড়াই করে হারাতে না পারলে, খিদের যন্ত্রণাকে হারাতে হবে, আর যে যন্ত্রণা সে সাঁতার কাটতে গিয়ে পাচ্ছে সেটাকে ব্যবহার করতে হবে। এগুলো না করতে পারলে কোনোদিনই উঠতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, কোনোই অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময়, এই দুটো এরকম আমি বক্স করে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট দুটো বিষয়। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। এখানে অপোনেন্ট, কনির অপোনেন্ট কে? না, যন্ত্রণা আর সময়। ও দুটোকে আলাদা করা যায় না, দুটো যেন ওতপ্রোতভাবে জড়িয়ে। সময় বাড়লে যন্ত্রণা বাড়বে, যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবে। অর্থাৎ যন্ত্রণাকে যদি সে জয় করে নেয় তাহলে পরে সময়ও তার হাতের মুঠোয় চলে আসবে। সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে। একটি স্ত্রীলোক জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য, শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপেলোর ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা, নাম দুটোর তলায় দাগ দেবে। কনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল, কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আজ 8 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করল। খিদ্দার আবিষ্কার। খিদ্দার আবিষ্কার কে? দাগ দেবে না কনি, অর্থাৎ কনক চাপা পাল।
বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলেছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে দাগ দেবে, অর্থাৎ জুপিটার ক্লাবকে নিচে নামাবে। অ্যাপেলোর হয়ে যে কনিকে সে ট্রেনিং দিচ্ছে, অ্যাপেলো ক্লাব এগিয়ে যাবে এবং জুপিটার সেখানে অ্যাপেলোর কাছে হেরে যাবে। সেটাকেই জুপিটারকে ডাউন দেওয়া বলা হয়েছে। সে কি রে, ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছি সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না, ও আমার সহ্য হয় না, দাগ দেবে। এটা অমিয়া বলছে। কে কার উদ্দেশ্যে বলেছে এবং কি বলেছে? এইটা অমিয়া বলছে ক্ষিতীশের উদ্দেশ্যে এবং সে যে কথা শোনায় সেই প্রসঙ্গে। আমিও তাহলে চলে যাব। আমিও হচ্ছে বেলা। দুজনে আর একবার কনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, খুব আসে। কথাটা কে বলেছিল? অমিয়া বলেছিল। যদি প্রতিযোগিতায় কনি ওর সঙ্গে নাবে কখনো, তাহলে পরে কনিকে হারাবে। সেটাকেই পা ধোয়া জল খাওয়া, মানে একটা চূড়ান্ত অপমানজনক কথা বলেছিল। তো কম্পিটিশনে পড়লে মেয়েটা মানে কনি অমিয়ার পা ধোয়া জল খাবে, অর্থাৎ সে হারবে। এখানে বক্তাকে, এই লাইনটা হাইলাইট করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বক্তাকে, কি প্রসঙ্গে তার এই উক্তি, বক্তার মনোভাব লেখো। ভীষণ আসে 1+1+3। অমিয়া বেলাকে বলেছে। প্রসঙ্গ হচ্ছে অমিয়া এখানে অহংবোধ। অমিয়ার নিজের প্রতি একটা ভীষণ রকম আত্ম অহমিকা ছিল। প্রায় 9:45। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবে। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কনি। একটা অস্টিন একটা গাড়ি ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানালা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। এখানে বিষ্ণুধর, অস্টিন গাড়ি, এই হচ্ছে কনি, আর এ হলো ক্ষিতীশ। ও ক্ষিতীশ বাবু, আপনাকে খুঁজছি। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা। ক্ষিতীশ লিখে দেন বিষ্ণুধরের কিছু বক্তৃতা, তো সেটাই বাগে আনতে পারছে না সে, অর্থাৎ ঠিক বুঝতে পারছে না। তাই ক্ষিতীশকে বলছে একটু বুঝিয়ে দিতে, একটু আলোচনা করে নেবেন এবং বিকেলে সভা আছে সেই বক্তৃতা দেবেন। কিন্তু আমার যে এখুনি বাজার করে বাড়ি পৌঁছাতে হবে। ক্ষিতীশ বলছে, গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতে পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলব। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়ল। খাবারের কি হবে? কনি জিজ্ঞেস করছে। ও, তোর ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কনি টাকা চেয়ে নিচ্ছে ক্ষিতীশের কাছ থেকে। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময়ে আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার, এটা তুলে প্রশ্ন আসে, কার ভবিষ্যৎ? না, ক্ষিতীশের। অর্থাৎ ক্ষিতীশ ভবিষ্যতে একে প্রকৃত একজন সাঁতারু তৈরি করবে ট্রেনিং দিয়ে বা প্রশিক্ষণ দিয়ে, তাই তিনি তার নিজের ভবিষ্যৎ বলেছেন। ক্ষিতীশ শেষে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিশু, খুশি দুজনেই দুটো বিড়ালের নাম। বিষ্টু কুঁকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, ও দুটোকে সরান। কোন দুটো? না বিড়াল, একটি বিশু, একটি খুশি। দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতে ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো, বিষ্ণুধর বলছে। ওদের ভালোবাসি তাই কথা শোনে।
এটা ক্ষিতীশ বলছেন। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও। প্রসঙ্গ এবং তাৎপর্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে রাখবে বা হাইলাইট করে রাখবে। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন, বিষ্ণুধর বলছে। তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি না। ক্ষিতীশের একটু রসিকতা করারও স্বভাব রয়েছে। ওই ওই অমনি তেরা বেকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর। বুঝলেন না, ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। সেই জন্য বিষ্ণুধর বক্তৃতাটা বুঝে নিতে চাইছে। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন, ট্যালেন্ট ঈশ্বরের দান, ইম্পর্টেন্ট লাইন, দাগ দেবে। সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই যে জায়গায় বসানো যায় না, সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? অর্থাৎ সবার আগে মানুষের দরকার হচ্ছে বেঁচে থাকা, এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। মানে এগুলো লেখা আছে বক্তৃতায়। রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়ের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। তার মানে রাশিয়ার মতন জায়গায় সেখানে খাওয়া পড়ার চিন্তা নেই, কিন্তু নিজের দেশের কথা প্রসঙ্গেই ক্ষিতীশ লিখেছেন যে সেখানে খাওয়া পড়ার চিন্তাটাই বড় হয়ে ওঠে, তারপর তার গুণের বিকাশ। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেরও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অর্থাৎ সরকার। এইসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো, মানে বামপন্থী ধরনের তো, সেই জন্য। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুর জন্য লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতা আছে। কিসের স্বাধীনতা আছে? লড়াইয়ের স্বাধীনতা, আন্ডারলাইন করবে। আপনি কি সবকিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা পড়ুন তো। আসলে যখন লিখছেন ক্ষিতীশ সেটা, তখন তার ভেতরে কোনির কথাগুলো ঘুরছে। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। অর্থাৎ খেলোয়াড়রা যেন নিজের দেশের নাম এমনভাবে উজ্জ্বল করে যাতে সেই দেশের নাম চিরকাল ওই খেলোয়াড়ের নামের সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু বড় বড় নেতা নেত্রীর নাম মানুষ ভুলে যায়, মনে রাখে না তাদের। বিষ্ণুধর দম নেবার জন্য থামলো। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে, অর্থাৎ যারা যুদ্ধ করে আর যারা খেলে এদের মধ্যে তফাৎ আছে। সাঁতারু হোক আর সেনাপতি হোক, এরা হিরো দুজনেই,
তফাৎ কি এখানটা কিন্তু দাগ দেবে। বড় সাঁতারু জীবনের প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়। অর্থাৎ যাদের হয়ে লড়ল তারা সমীহ করবে, আর যাদের বিরুদ্ধে লড়ল তারা ঘৃণা করবে। কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। কিন্তু যদি একজন সাঁতারু বা একজন খেলোয়াড় হয়, সে যদি ভালো করে সবাই তাকে ভালোই বলে। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবল আর ক্রিকেটার এদের নাম করুন, বাঙালিরা যে ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো। এটা বিষ্ণুধর বলছেন। যা খুশি বলুন, কিছু যায় আসে না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার। খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উঞ্ছবৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন। এটা শিখিয়ে দিচ্ছে কিভাবে বিষ্ণুধর বক্তৃতা করবে। তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এজন্য নিশ্চয়ই ফি দেব। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকা। এটা এই জায়গাটা দাগ দেবে। এটা ক্ষিতীশ বলছেন, কারণ তার টাকার ভীষণ প্রয়োজন, যেহেতু কনিকে প্রতিদিন 1 টাকা করে দিতে হবে তার খাওয়া দাওয়া বাবদ, এবং আরও টুকিটাকি কিছু কেনার থাকে। চাকরি? বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা আমি দেখবক্ষণ, বিষ্ণুধর বললেন। আধ ঘন্টার মধ্যে ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। এটা হচ্ছে কনির জন্য বন্দোবস্ত করছে, সে ব্যায়াম করবে সাঁতারের জন্য। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কনি। কাজটা শেষ করে সে ছোট পাশবালিশের মতো চটের থলে 10 বালি দিয়ে ভর্তি শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কনিকে ব্যায়াম করতে হবে। তাহলে কি ব্যবস্থা করেছিল? এই কটা লাইন ভেরি ইম্পর্টেন্ট। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? কনির জন্য, ক্ষিতীশ বলছে। কে কনি? লীলাবতী জিজ্ঞেস করছে। একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আকারা মাটি, মানে যেটাকে অনায়াসে গড়ে নেওয়া যায়। গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব, মানে নিজের বাড়িতে। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়ায় ঠিক করলাম, ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। আন্ডারলাইন করবে, একটা নতুন ঘর যেটা টেলারিং শপের জন্য নিতে চলেছে ক্ষিতীশের স্ত্রী লীলাবতী, এবং তার জন্য 5,000 টাকা সেলামি নেবে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। মানে ঘুরিয়ে বলে দিলেন কনিকে আনা যাবে না, তার খাওয়া দাওয়ার বন্দোবস্ত এখানে সম্ভব হবে না, কারণ খরচ বেড়ে যাবে। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেলোয় গিয়ে দেখলো কনি আসেনি। পরদিন সকালে কনি এলো 1/2 ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1 করে টাকা দেবেন। মানে এবার টাকা চেয়ে নিচ্ছে, আন্ডারলাইন করবে এটা। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1 করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কনি বলল। কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেললো। কনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। আন্ডারলাইন করবে, কি বোঝাপড়া হয়েছিল? তুই একটা আস্ত শয়তান, এখানে কোথাও যেন একটা ভালোবাসা জড়িয়ে আছে। ক্ষিতীশ বলছে, আমাকে চিনে ফেলেছিস দেখছি, দাঁড়া তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কনি কথাগুলো শুনলো, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল,
লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। এটা কণিকে যেন আরো জ্বালা ধরিয়ে দিল। কণির চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। আরো উত্তপ্ত করে দিল কণিকে ক্ষিতীশ। এই কথাগুলো যেন তার মনে একটা চ্যালেঞ্জ জাগিয়ে তুলছে, এটা আন্ডারলাইন করবে। কণি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না, আমার রং কালো। রং কালো বলে একটা মনের মধ্যে কোথাও যেন দ্বিধা রয়েছে বা সংকোচ রয়েছে এবং হীনমন্যতা রয়েছে। তো সেখানে বলছে যে সে 7 দিনের মধ্যে কস্টিউম আদায় করবে, মানে সাঁতার সে শিখে ফেলবে। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কণি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারাম জাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। মানে একজনের নামে জ্বালা ধরিয়ে দিলে পরে তখন আরেকজন প্রতিযোগী স্বাভাবিকভাবেই জ্বলে ওঠে। কণিকে সেইভাবেই জ্বলিয়ে তুলতে চাইছেন বা জাগিয়ে তুলতে চাইছেন ক্ষিতীশ। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে দুহাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে, বেঙ্গল অ্যাসোসিয়েশন স্টেটে, সেখানে সেটাই বিএএস। এসবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপেলোর আর্থিক অবস্থাও ভালো নয়, আন্ডারলাইন করবে, অ্যাপেলোর আর্থিক অবস্থা ভালো নয়। 2-1টা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো, মানে টাকা দিয়ে ক্লাবে যাতে করে কেউ ঠোকে তাহলে তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেবে। ক্ষিতীশের হঠাৎ মনে পড়লো বিষ্ণুধরকে, বলল, চেষ্টা করবো, কিন্তু নকুলদা বিএএস এর থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোরলি, আন্ডারলাইন করবে। মোরলি মানে হচ্ছে যারা ওই স্টেট অ্যাসোসিয়েশনের ব্যক্তিগণ বা যারা ব্যক্তিবর্গ রয়েছেন, সেই কমিটি কি করে, তারা মোরলি করে, তারা বিভিন্ন জায়গায় সুইমারদের পাঠায় বা প্রতিযোগীকে পাঠায়, কিন্তু প্রকৃত প্রতিযোগী তৈরি করে সেটা হচ্ছে ক্লাব। কিন্তু মোরলদের দলাদলি ঝগড়া প্রতিপত্তির লোভ সুইমারদের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে উঠে বলল, জেনে রাখ, এবার অ্যাপেলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। বেঙ্গল টিমে তাহলে থাকছে কে? অমিয়া আর বেলা। ওরা জেনে রাখ সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতীশ আবার কণির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে। তারপরে ভাবলো এখন আর ওদের পক্ষে আদ্যিকালে সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিচরণ অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কণিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলেছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এইরকম পিছন দিকে টান করে ঠেলে রাখবে, আর কিক করার সময় এই জায়গাটা দাগ দেবে, যতটা না নিচের দিকে তার থেকে পিছন দিকে পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে শোল্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়। আবার কর 6 বিট, 1 চক্কর হাত পাড়ি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি, করে যা, মানে এটা হচ্ছে পদ্ধতি। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কি রে? আসতে বলিস একদিন, দেখে যাক কেমন তুই শিখছিস। কণি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2-3 দিন কাজে যায়নি, কণি বলল। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব, এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ক্ষিতীশ বলছে কথাগুলো। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট যেগুলো হাইলাইট করা আছে এগুলো দাগ দেবে, মানে কি কি একজন সাঁতারুর জন্য করা দরকার তৈরি করেছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো, মানে এইগুলো সাঁতারুকে করতে হবে।
ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদ্দা আর 2 টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রুকুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো। দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। তার মানে ওইটা দিয়েও ডিম কলা পাউরুটি খায় না, ও পরিবারের জন্য একটু ভাতের বন্দোবস্ত করছে। প্রশ্ন না করে ক্ষিতীশ আরও 2টি টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়, সেটা পরিবারের খাদ্যের জন্য ব্যয় করে। ঘণ্টাখানেক পরই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। ততক্ষণে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে, কমল পাল, কনির দাদা, কনক চাপা পালের দাদা। এই জায়গাটা একটু দাগ দেবে, পরিবারের অবস্থা কেমন গিয়ে দেখেছিল। এইটা পুরো প্যারাগ্রাফটাই। এক দৃষ্টে জানলার বাইরে তাকিয়ে সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাঁকারি দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন, কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়েই গেছি। ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেঁষে বসল। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ছোঁয়াচে রোগ কি? ওষুধ খাচ্ছ? ক্ষিতীশ বলছে কনির দাদা কমলকে এই কথাটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো। খুব রোখা মেয়ে মানে খুব জেদি ধরনের। যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, হবে। প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানে কাজে দিয়েছি, 15 টাকা মাইনে, দাগ দেবে এই জায়গাগুলো। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো ভাবছি, কথাবার্তা বলেছি, 60 টাকা দেবে, যেটা কনিদের পরিবারে ভীষণ দরকার। কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। কমল বলছে, আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে। ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা দাগ দিয়ে রাখবে। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। পারবি না? মানে ধাপে ধাপে বিশ্বের কাছে নিয়ে যেতে হবে নিজেকে এবং দেশকে। কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার, মানে আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল, মানে উত্তর দিল, হ্যাঁ সে পারবে। দাদাকে দেওয়া তার প্রতিশ্রুতি বা শেষ প্রতিশ্রুতি।